হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার চলে এসেছি তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে। এই সিরিজে 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমি টপিক ধরে ধরে কভার করব। তোমরা যে কজনই এই সিরিজটা দেখছো তাদের রিকোয়েস্ট করব, যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই করো, ভিডিওটা লাইক দিয়ে দিও এবং একটু শেয়ার করে দিও। কারণ আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে প্রচুর কম ভিউ হয়, তারপরও যাতে তোমাদের হেল্প হয়, শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু এটা নিয়ে এসেছি আমরা। ঠিক আছে, তাই আমাদের তরফ থেকে তো আমরা ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু তোমাদের তরফ থেকে দেখাচ্ছ না। তাই যারা নতুন আছো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। তো যাই হোক, আর টাইম নষ্ট করবো না, আজকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট 1 করব। আমি আবার রিপিট করছি, টপিক ধরে ধরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামে তুমি দেখতে পাবেই। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন। ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের জন্য আইএন স্পেসের অনুমতি লাভ করেছে কোন কোম্পানি? কি হবে কারেক্ট অ্যান্সার? বেশি সময় আমি দেব না, ঠিক আছে ভাই? যদি কারো বেশি সময় লাগে অবশ্যই স্টপ করে তারপর পজ করে নিয়ে তারপর অ্যান্সার দেবে, তারপর আবার চালাবে। তো যাই হোক, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে তোমার ওয়ান ওয়েভ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, কেন? কারণ দেখো, ফার্স্ট টাইম ব্রডব্যান্ড পরিষেবার জন্য, ইন্টারনেটের জন্য, ঠিক আছে, তোমার স্যাটেলাইট পরিষেবা, দেখো এখানে স্যাটেলাইট পরিষেবার উপর ওয়ান ওয়েভকেই কিন্তু অথরাইজেশন দিল ভারত। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে? ভারতের প্রথম ফার্ম হিসাবে ওয়ান ওয়েভ ইন্ডিয়া অথরাইজেশন পেল কিসের? তোমার তোমার ইন স্পেসের, ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার জন্য। এই জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা এক্সামে কিন্তু আপকামিং তোমরা দেখতে পাবে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, গজরাজ সিস্টেম কি উদ্দেশ্যে ইনস্টল করা হচ্ছে? রেলপথ ট্রেনের গতিবৃদ্ধি, রেলপথের হাতির মৃত্যুহ্রাস, রেলপথে বন্যপ্রাণী সংরক্ষণ, নাকি রেলওয়ের যাত্রী সেবা উন্নয়ন? তাই কারেক্ট অ্যান্সার তোমরা অনেকে আন্দাজও করতে পারছো গজরাজ নাম থেকে, তাহলে এটা অ্যান্সার হবে রেলপথে হাতির মৃত্যুকে হ্রাস করা। একটা কথা বলে, অনেকেই বলে যে খবরের পেপারে যে রেল লাইনের ওপর হাতি চলে এসছে, কথা সম্পূর্ণ ভুল। ওরা আমাদের জায়গায় আসেনি, আমরা বনের মধ্যে দিয়ে, ওদের বাসস্থানের মধ্যে দিয়ে রেলপথ নিয়ে গেছি। তাই ওরা তো অবুঝ, ঠিক আছে, ওরা বুঝতে পারে না যে এখান দিয়ে এত বড় একটা যন্ত্র আসবে। তাই তাদের যে প্রাণ যাচ্ছে প্রতি বছর প্রচুর পরিমাণে রেলের আঘাতে, সেইগুলোকে সেইগুলোকে বাঁচানোর জন্য, সেটা যাতে না হয় তার জন্য রেল মিনিস্ট্রি কিন্তু এই গজরাজ সিস্টেম নিয়ে এসে, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিলেন্স সিস্টেম, যার মাধ্যমে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হবে যে রেল লাইনের উপর কোনো হাতি রয়েছে কিনা, যদি থাকে আগে থেকে জানিয়ে দেবে তোমার রেল চালককে, তাই তো? তাহলে এখানে সেটাই বলছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন ভারতীয় রেলওয়ে ইনস্টল করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নজরদারি ব্যবস্থাপনা গজরাজ সিস্টেমের জন্য। ঠিক আছে, এটা খুবই একটা বাহাদুরি এবং খুবই একটা ভালো কাজ রেলওয়ের, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। নেক্সট দেখো, চীন ও মিশরের যৌথ স্যাটেলাইট মিসারস্যাট কিসের জন্য ব্যবহৃত হবে? যোগাযোগ, কৃষি পর্যবেক্ষণ, অপটিক্যাল রিমোট সেন্সিং, মহাকাশ গবেষণা। খুব ইম্পর্টেন্ট, কেন? কারণ এটা অপটিক্যাল রিমোট সেন্সিং এর জন্য তোমার ব্যবহৃত হবে। অ্যান্সার দেখো, অপটিক্যাল রিমোট সেন্সিং এর জন্য। বলছে পশ্চিম চীনের জিকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 2C ক্যারিয়ার রকেটের মাধ্যমে চায়না ন্যাশনাল স্পেস এজেন্সির তরফ থেকে উৎক্ষেপণ করা হলো চীন ও মিশরের যৌথ স্যাটেলাইট মিসারস্যাট 2। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট, চন্দ্রযান 3 প্রপালশন মডিউলের কক্ষপথ পরিবর্তন করার জন্য কোন কৌশলটি ব্যবহৃত হয়েছে? অ্যান্সার কি হবে? ভ্যাকুয়াম কৌশল, ট্রান্স আর্থ ইনজেকশন কৌশল, অ্যাটমিক কৌশল, নাকি মহাকাশ সেতু কৌশল? কি হবে কারেক্ট অ্যান্সার? তার আগে বলে দিই, যারা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি কঠোর পরিশ্রম করতেই হয় তাহলে আমরা কিসের জন্য করব? কনস্টেবল নয়, সাব ইন্সপেক্টর হওয়ার জন্য, অফিসার হতে হবে ভাই। ঠিক আছে, সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে, আর টপার্স গ্রুপ তোমরা কিন্তু ভীষণভাবে সাহায্য করবে এই লাইনে। ক্লিয়ার? এখানে কি হবে অ্যান্সার? দেখো, চন্দ্রযান 3 প্রপালশন মডিউলের এটা অ্যান্সার কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে তোমার ট্রান্স আর্থ ইনজেকশন কৌশল। ইসরোর তরফ থেকে প্রপালশন মডিউলের কক্ষপথে পরিবর্তন ঘটানো হলো এবং এই জন্য ব্যবহৃত হলো ট্রান্স আর্থ ইনজেকশন কৌশল। ঠিক আছে ভাই?
পরে কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত যানটি কোন দেশ তৈরি করেছে? রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত যান কে তৈরি করেছে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমার চীন করেছে। ঠিক আছে, 9 ডিসেম্বর চীনের প্রাইভেট স্পেস টেকনোলজি ফার্ম ল্যান্ড স্পেস টেকনোলজি কর্পোরেশন সফলভাবে সূচনা করলো বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত যানের। ক্লিয়ার? পরে কোশ্চেন দেখো, রাশিয়ার দুটি নতুন নিউক্লিয়ার চালিত সাবমেরিনের নাম কি? রাশিয়ায় দুখানা নতুন নিউক্লিয়ার চালিত সাবমেরিন লঞ্চ করেছে, তার নাম হচ্ছে কি? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট উন্মোচন করলেন দুটি নতুন নিউক্লিয়ার চালিত সাবমেরিন। এই নিউক্লিয়ার চালিত সাবমেরিন এর সুবিধা দেখো কি? এর সুবিধা, এরা বহুদিন পর্যন্ত জলের তলায় কিন্তু থাকতে পারে, পাওয়ার কিন্তু শেষ হয় না। আগে যেগুলো ছিল ব্যাটারি চালিত সাবমেরিন, তাদের কি হতো? চার্জ দেওয়ার জন্য কি করতে হতো? উপরে আসতে হতো। দেখো একটা যুদ্ধের সময়, ঠিক আছে, একটা সাবমেরিন কোথায় থাকে কেউ জানে না এবং কোথা থেকে অ্যাটাক করবে। এবার দেখা যাচ্ছে সে 5 দিন পর পর উপরে উঠতে হচ্ছে চার্জ দেওয়ার জন্য। কেন? কারণ দেখো ওই সাবমেরিনের মধ্যে হেভি ব্যাটারি থাকে এবং সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়া হয় জেনারেটরের মাধ্যমে। আর জেনারেটর কখনই তোমার বিদ্যুৎ উৎপাদন করতে পারবে? যখন সে অক্সিজেন পায় বাতাস থেকে, তাই না? তাই তাকে উপরে আসতে হয়। কিন্তু এই নিউক্লিয়ার চালিত ইয়েতে কোনো সেরকম কোনো সমস্যা হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে জলের তলাতে। ঠিক আছে, তো এটা কিন্তু রাশিয়া চালু করলো, খুব ইম্পর্টেন্ট। পরম রুদ্র সুপার কম্পিউটার কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে? পরম রুদ্র সুপার কম্পিউটার আমাদের নর্মাল ডেইলি লাইফে আমরা যে কম্পিউটার ইউজ করি তার অন্তত পক্ষে একটা 4 GB র্যাম, ঠিক আছে, 4 GB বা 8 GB র্যাম, বা তোমার আমাদের 200 GB হার্ড ডিস্ক, এই যে নর্মাল কনফিগারেশন যে কম্পিউটার, তার সাথে তুমি 10,000 বার যদি পাওয়ারটাকে গুণ করো, বা 1 লাখ, এমন এমন কম্পিউটার আছে যেটাকে 1 লাখ বার যদি গুণ করো, যে পাওয়ারটা পাবে সেটা হচ্ছে একটা সুপার কম্পিউটারের পাওয়ার। ঠিক আছে ভাই, তাহলে এখানে বলছে পরম রুদ্র সুপার কম্পিউটার, পরম রুদ্র নাম কম্পিউটারটার, এটা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে? কৃষি গবেষণা, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা, রোবোটিক্স গবেষণা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বৈজ্ঞানিক গবেষণার জন্য কিন্তু এটা ইউজ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26 সেপ্টেম্বর 2024 3টি পরম রুদ্র কম্পিউটার চালু করলেন। ঠিক আছে, ন্যাশনাল সুপার কম্পিউটার মিশনের অধীনে দেশীয়ভাবে 130 কোটি টাকা ব্যয়ে প্রতিটি কম্পিউটার তৈরি করা হয়েছে। তোমরা যারা যারা খুব ভালোভাবে পড়াশোনা করছো একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে ভিডিওর পরে যে ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটা ছিল, ঠিক আছে, তার নাম কি। পরে দেখো, ভারতের প্রথম বায়োপলিমার ফ্যাসিলিটির উদ্বোধন কোথায় করা হয়েছে? মুম্বাই, পুনে, দিল্লি নাকি কলকাতা? ভারতের প্রথম বায়োপলিমার ফ্যাসিলিটির উদ্বোধন কোথায় করা হয়েছে? এটা অ্যান্সার কারেক্ট কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে পুনে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অক্টোবর 2024 পুনের জুজেডিতে বায়োপলিমারের জন্য প্রথম ডেমনস্ট্রেটেড প্ল্যান্টের উদ্বোধন করলেন। বাকিটা তোমরা পড়ে নেবে। ভারতের লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন, এটাকে লুপেক্স বলা হয়, এর লক্ষ্য কি? চাঁদের মেরু অঞ্চলে জল অনুসন্ধান করা, চাঁদের কক্ষপথে পর্যবেক্ষণ করা, চাঁদের উপর মানব বসতি স্থাপন করা, নাকি নতুন রকেট পাঠানো? তাহলে কারেক্ট অ্যান্সার ফটাফট, তাহলে এটা অ্যান্সার হবে চাঁদের মেরু অঞ্চলে জলের অনুসন্ধান করা ছিল তোমার কাজ। কিসের কাজ? লুপেক্সের কাজ। ঠিক আছে ভাই, পরেরটা দেখো। তাহলে এখান থেকে তোমরা একটু পড়ে নেবে, তোমাদের জন্য এগুলো তৈরি করা, আর বাংলাতে পড়ানোর কোনো দরকার নেই। আমরা 15 মিনিটে কমপ্লিট করব পুরো ক্লাসটা। GSAT-20 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ কোথা থেকে করা হয়েছিল? পুনে, কেপ ক্যানাভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে, নাকি মুম্বাই, নাকি ভোপাল থেকে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে ভাই? কারেক্ট অ্যান্সার 1 2 3, কারেক্ট অ্যান্সার হবে তোমার কেপ ক্যানাভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে। 19 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভারাল স্পেস ফোর্স সেন্টার থেকে GSAT-20 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করা হলো। ঠিক আছে ভাই, পরেরটা কোশ্চেন দেখো। ভারতের প্রথম লং রেঞ্জ হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ডিফেন্স থেকেও কিছু কোশ্চেন কিন্তু থাকে রেলে এবং পুলিশের পরীক্ষায়। আবার বলছি, পুলিশ এবং রেলের একটা সিঙ্গেল কোশ্চেনও এই সিরিজের বাইরে যাবে না কারেন্ট অ্যাফেয়ার্সের। এবং যেহেতু 15 মিনিটে আমরা ক্লাসগুলো করছি, এটা 15 মিনিটের ক্লাস কিন্তু নয়, আমি খুব তাড়াতাড়ি এগোচ্ছি তাই। ঠিক আছে, তোমরা বুঝতেই পারবে না কখন তোমার 15 মিনিট কেটে গেল এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটাও হয়ে গেল ভাই। এখানে দেখো, পুনে, মুম্বাই, উড়িষ্যা নাকি চেন্নাই? ল্যান্ডস হবে কি উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
মানে ডিআরডিও তরফে ভারতের প্রথম লং রেঞ্জ হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ পরিচালিত হলো। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, আশমি নামক পিস্তলটি কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ, শীতল যুদ্ধের জন্য, মহাকাশ গবেষণার জন্য, নাকি কৃষি সুরক্ষার জন্য? তাহলে অ্যান্সার কি হবে? আশমি নামক পিস্তলটি কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? তাহলে অ্যান্সার হবে কি আত্মনির্ভর ভারতের উদ্যোগের অংশ। ভারতীয় সেনাবাহিনীর তরফে আশমি নামক পিস্তল তৈরি করা হলো। এটি আত্মনির্ভর ভারতের কিন্তু একটি অংশ হিসাবে পরিচিত। ক্রিউ-9, ঠিক আছে, ক্রিউ-9 মিশনটি কোন কোম্পানির তরফে উৎক্ষেপণ করা হয়েছে? বোয়িং, ইসরো, স্পেস এক্স, নাসা। তোমরা জানো বোয়িং হচ্ছে বড় বড় প্লেন তৈরি করে, ইসরো হচ্ছে ভারতের স্পেস এজেন্সি, স্পেস এক্স হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বলো না, ইলন মাস্কের যে কোম্পানি, ঠিক আছে, স্পেস কোম্পানি, আর নাসা হচ্ছে আমেরিকার। তাহলে এখানে তোমার কি হবে কারেক্ট অ্যান্সার? ক্রিউ-9, এটা অ্যান্সার হবে স্পেস এক্স। 2024 সালে 28 অক্টোবর কেপ ক্যানাভেরাল থেকে দুপুর 1:17 সফলভাবে উৎক্ষেপণ করা হলো এই স্পেস এক্স এর এই মিশনটি। ঠিক আছে, স্পেস এক্স কি করছে? একটা রেভুলেশন আনতে চলেছে পুরো স্পেস জগতের আন্ডারে। আর অলরেডি তোমরা দেখেছো যে আগে কি হতো, আগে ইসরো বলো, নাসা বলো, এরা যখনই কোনো রকেট পাঠাতো উপরে, ঠিক আছে, স্যাটেলাইট নিয়ে সেটা যেত এবং উপরেই থেকে যেত, সেটা আর আসতে পারতো না। এর ফলে প্রচুর পরিমাণে টাকা নষ্ট হতো, কারণ সেই লঞ্চ ভেহিকেলটা বানাতে প্রচুর খরচা হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে খরচা হয়। আর এর ফলে একটা সমস্যাও আছে, মানুষ যদি উপরে যায় সেই যে রকেট সেটা করে কিন্তু আর ব্যাক করে আসতে পারছে না। তো সেই সমস্যা সলভ করছে স্পেস এক্স। লঞ্চ ভেহিকেল যেটা আছে সে উপরে যাচ্ছে, স্যাটেলাইটকে দিয়ে এসে আবার নিচে চলে আসছে। তাই এই সেম পথে শুধুমাত্র স্যাটেলাইট নিয়ে যেতে পারবে না, মানুষও কিন্তু নিয়ে যাবে এবং মানুষকে পুরো মহাকাশে ভ্রমণ করিয়ে আবার নিয়ে আসতেও পারবে। আর এটাই কিন্তু উদ্দেশ্য স্পেস এক্স এর, ঠিক আছে, যে মানুষকে, পর্যটকদের স্পেসের ভ্রমণ করানো। ভাবো কত দূরের চিন্তা ভাবনা, আর কত ইনকাম করবে এটা থেকে। ঠিক আছে, চিন্তা ভাবনা সবসময় ভাই বড় রাখতে হবে। যদি তোমরা পুলিশের অ্যাসপিরেন্ট হও, আমি আবার বলবো, যদি হার্ডওয়ার্ক করতেই হয় তাহলে সাব ইন্সপেক্টরের জন্য করব। যখন থানা থেকে গাড়িটা বেরোবে তখন পাশে সামনে আমার সিটটাই থাকবে। ঠিক আছে, এইভাবে চিন্তা ভাবনা রাখো ভাই। পরটা দেখো, পর কোশ্চিন, রুহমি-1 রকেটটি কোন ধরনের রকেট হিসাবে চিহ্নিত হয়েছে? তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে মোবাইল হাইব্রিড রকেট হিসাবে পরিচিত। ভারত বিশ্বের মধ্যে প্রথম মোবাইল হাইব্রিড রকেট রুহমি-1 এর সফল উৎক্ষেপণ করলো। তাহলে দেখো পুরো বিশ্বের মধ্যে আমরা প্রথম মোবাইল হাইব্রিড রকেটকে লঞ্চ করেছি। এটা তো ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিও। আইআইটি হায়দ্রাবাদে উদ্বোধিত নতুন গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? মানে আইআইটি হায়দ্রাবাদে একটা নতুন গবেষণাগারের ইনোগ্রেশন হয়েছে, সেটার নাম কি সেটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে ভাই? 15 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কিসকম। ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অভয় কারিন্দ্রাকার আইআইটি হায়দ্রাবাদের নতুন গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন। ঠিক আছে, যার মধ্যে অন্যতম হলো ইনসিটু এবং তোমার কোরিলেটিভ মাইক্রোস্কোপি কেন্দ্র। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। উন্নত মানের গবেষণার জন্য। তাই এর পরের দিন আমরা কি করব? এর পরের দিন আমরা করব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট 2। তোমরা দেখেই বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আলোচনা করছি তোমাদের সাথে। একটু লাইক করে দিও ভাই। আমি আবার রিপিট করছি, এই সিরিজে বেশি ভিউ হবে না আমরা জানি, তারপরও যদি একজন দুজন ছেলে মেয়েও থাকে এই পুরো সিরিজটা কমপ্লিট করানো হবে এবং যাতে তাদের পরীক্ষায় কাজে আসে। কারণ চাকরি সবাই পাবে না ভাই, এটা বাস্তব সত্য। চাকরি সবাই পাবে না, তাই এই এক দুজন যারা চাকরি পাবে তাদের হেল্প করতে পারলে আমরা মন থেকে অনেক খুশি হব। ঠিক আছে, আর তোমরা যারা সত্যি এই সিরিজটাকে দেখছো, ভালো লাগছে, তারা একটু শেয়ার করে দিও ভাই। অনেক সময় তো অনেক কিছু শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই।